সবাইকে স্বাগত যুক্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগরতলা ইস্যুতে ভারতের হাইকমিশনারকে তলব, বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাওয়ার প্রত্যয়। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭। দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ। জাতীয় ঐক্যের জন্য সংলাপে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রথম দিন ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক। সেবা খাতের দুর্নীতিতে ১ নম্বরে পাসপোর্ট, বিচার বিভাগে ঘুষের পরিমাণ বেশি, টিআইবির তথ্য। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সমাবেশ শেষে মিছিল করেছে তারা। এদিকে ঢাকার বাইরেও হয়েছে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় নানা স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্য বিস্তার চলবে না বলেও মন্তব্য করেন তারা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কোনো দাসত্বের সম্পর্ক নয়, গোপনে কোনো চুক্তি নয়, নদীর পানি বন্টনে অন্যায্য হিস্সা নয়। আমরা আমাদের হিস্সা ন্যায্যতার ভিত্তিতে চাই। বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানিতে পা দেবে না। ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে। আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের শান্তি প্রিয় জনতা যারা রয়েছেন, ছাত্রবৃন্দ যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন, আমাদের লড়াই চলবে। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এই ঘটনায় ভারতকে ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। বরিশালেও একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। নেতারা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে, সেখানে বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথার দরকার নেই। নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরাও। হাই কমিশনে হামলায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই সিদ্ধান্ত দেন। এদিন সকাল 10:30টায় জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন। তারা চিন্ময়কে গ্রেপ্তার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন। তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন সমর্থকরা। এক পর্যায়ে তার সহিংসতায় রূপ নেয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে। সমসাময়িক ইস্যুতে মত বিনিময় করতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বুধবার সব রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন একটা
ডায়ালগ হবে আর কি। এবং পরের দিন যে রিলিজিয়াস যারা গ্রুপ আছেন, এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায়, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। তারা পুরো আমাদের জাতিকে তারা একটা দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সেবা খাতের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হারে 1 নম্বরে পাসপোর্ট অফিস। এরপর রয়েছে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। জাতীয় খানা জরিপ 2023-এর প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, সেবা খাতগুলোতে মোট ঘুষের পরিমাণ 10,902 কোটি টাকা, যা জাতীয় বাজেটের 1.43%। মানুষের দৈনন্দিন সেবা নিয়ে দেশের বিভিন্ন খাতের খানা জরিপ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতি 2 বছর পর পর এই গবেষণা করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সংস্থাটি। এর ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিভাগে মোট 15,515টি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয় জরিপে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি জরিপের তথ্য প্রকাশ করে। এ সময় জানানো হয়, গবেষণাটি ধারণা ভিত্তিক নয়, সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের যে অভিজ্ঞতা তাই তুলে ধরা হয়েছে। যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। প্রতিবেদনে বলা হয়, সেবা পেতে খানাগুলো গড়ে 5,680 টাকা করে ঘুষ দিয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, এই অর্থ না দিলে তাদেরকে সেবা বঞ্চিত করা হয়। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিতার বিকল্প নেই, তবে দুদকের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। দুদক অনেক কথাই বলে, পাসপোর্ট অফিস অনেক কথাই বলে, আমাদের পরামর্শ শুনে বলে, কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না। যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিত করা হয় না, তদারকিটা করা হয় না। এই যে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তদারকি সিস্টেম অনানুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক হলেও আছে। যে তদারকি ব্যবস্থাপনাটা যখন কার্যক্রম হয় না, তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটি স্বাভাবিক। তার মতে, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ উদ্যোগ নেয়ার সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের। সামাজিক আন্দোলনের উপরও জোর দেন ডক্টর ইফতেখারুজ্জামান। সুফল পাওয়া সম্ভব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার নয়, নতুন করে সংবিধান পুনর্লিখনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। 2 বারের বেশি কোনো ব্যক্তির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ 69 দফা প্রস্তাব দিয়েছে অভ্যুত্থানকারী তরুণদের এই প্ল্যাটফর্ম। তাদের মতে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নাম হবে জাতীয় পরিষদ আর নিম্নকক্ষ হবে আইনসভা। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। এ সময় 69 দফা লিখিত প্রস্তাবনা পেশ করে জাতীয় নাগরিক কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েই আগের সংবিধান বাতিল হয়ে গেছে। সংস্কার নয়, পুনর্লিখনে বিশ্বাস করি যে জীবনে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে। যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন। নতুন সংবিধানে কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে এমন কোনো সুযোগ রাখতে চায় না তারা। প্রস্তাবনায় বলা হয়, সরকারের মেয়াদ হবে 4 বছর, থাকতে হবে প্রতিটি জাতিসত্তার স্বীকৃতি। দেখে মনে হয় যে এটা আওয়ামী লীগের কোনো দলিল। প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি। যে একটা গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে সংবিধান প্রণয়ন হওয়ার পরে যারা নির্বাচিত হলেন তারা আইনসভার দায়িত্ব পালন করবেন। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। উচ্চকক্ষ 100 আসন বিশিষ্ট,
এবং যেটা পিআর সিস্টেমে হবে এবং নিম্নকক্ষ আইনসভা সেটা 300 আসন বিশিষ্ট হবে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয়, ঠিক একই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যেই একটি বিধান সেটি যেন অবশ্যই সেখানে রাখা হয়। সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা বেড়েছে। তবে দলের নেতারা এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলছেন, এখনও 4টি মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আছেন তারেক রহমান। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারি হওয়ার পর গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। তার বিরুদ্ধে হওয়া 84টি মামলার মধ্যে 5টিতে সাজা হয়, আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন 39টি মামলায়। রোববার বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেয় হাইকোর্ট। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাকি 4 মামলাতেও ন্যায় বিচার পাবেন তিনি। প্রত্যেকটা মামলায় বানোয়াট, মিথ্যা ভিত্তির উপরে দাঁড় করানো, এবং গতকালকে ইনফেমাস 21 আগস্টের মামলায় সেটি প্রমাণিত হয়েছে। দেশে ফেরার সাথে যে মিথ্যা বানোয়াট মামলাগুলো আছে কোনো মামলায় সম্পৃক্ত না, বা দেশে আসার প্রেক্ষাপটটা নিয়ে তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাসময়ে। তবে ঠিক কবে দেশে ফিরবেন তারেক রহমান সে ব্যাপারে দলটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে পাওয়া যায়নি নিশ্চিত কোনো তথ্য। ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করছি দ্রুততম সময়ে, এবং আমি আশা করি যে চেষ্টা করে দেন। কিন্তু কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে, এটা তো আমরা তো আর কোর্টকে বলতে পারবো না যে এটা অমুক তারিখের মধ্যে সব শেষ করে দেয়। কোর্টের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। বিএনপি আমাদের যারা লয়ার আছে তারা চেষ্টা করছে, সবাই তো চাচ্ছে দ্রুততম সময় ওনার এখানে ফিরে আসুক। ওনার অনুপস্থিতিতে আমরা অনুভব করছি। আরও 4টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এইসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি, এবং এই রায় পাওয়ার পরেই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে আসবেন বলে আমরা আশা রাখি। তারেক রহমান কবে দেশে ফিরছেন তা নিয়ে দলের সর্বস্তরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। দ্রুততম সময়ে বাকি মামলায় খালাস পেলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা তৃণমূল পর্যায়ের নেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশের 7 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 629 জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 504 জন। তাদের মধ্যে 245 জন পুরুষ ও 259 জন নারী। মোট আক্রান্ত হয়েছেন 93,685 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া 7 জনের মধ্যে 4 জন পুরুষ, 3 জন নারী। এই 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 842 জন। ধানমন্ডি লেকে হাত বাড়ালে এখন পাওয়া যায় বই। পার্কে মনোরম পরিবেশে চাইলেই বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছেন পথচারীরা। ব্যতিক্রমী এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। প্রকৃতি ও সাহিত্য একে অপরের পরিপূরক। গাছের ছায়ায়, নির্মল বাতাসে বই পড়ার মুহূর্ত মনকে শান্ত ও সজীব করে। রাজধানীর ধানমন্ডি লেকের পাড়ে এমন পরিবেশে বই পড়ার এক আয়োজন সবার নজর কেড়েছে। লেকের গাছে ঝুলছে ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘর কিংবা ছোট ডাকবাক্সের মতো। এসব বাক্সে রাখা আছে নানা লেখকের বই। যে কেউ সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন, আবার পড়া শেষে রেখে যাওয়াই নিয়ম। ধানমন্ডি লেকে এমন ক্ষুদে লাইব্রেরি রয়েছে 15টি। এই উদ্যোগ আকৃষ্ট করেছে পথচারীদের। বই তো হচ্ছে আমাদের বন্ধু, এইরকম একটা উদ্যোগ, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন। কয়েকদিন ধরে দেখতেছি, গ্রুপের মধ্যে দেখতেছি এটা রিভিউ, তো আজকে আসলাম মানে কাজে ফাঁকে। অ্যাকচুয়ালি সাধারণত মানুষ এই উদ্যোগগুলো সহজে নেয় না, বাট
যিনি নিয়েছেন তিনি খুব ভালো কাজ করেছেন। প্রকৃতি ঘেরার পরিবেশে বই পড়ার আনন্দটা অনেক সুন্দর। জার্মানির রাস্তা থেকে শুরু করে জঙ্গলে রয়েছে বুক সেলফ। ফেসবুকে এর ভিডিও দেখে এমন উদ্যোগের অনুপ্রেরণা পান জাকিয়া রাহান রূপা। জার্মানিতে বিভিন্ন রাস্তায় এরকম বুক সেলফ বসানো থাকে, তো ওখান থেকে মানুষ বই পড়া হলে রেখে দেয়। তো সেটা থেকে আমার অনুপ্রেরণা পাওয়া। ধানমন্ডি লেকের একদম পাশেই আমার বাড়ি, তখন মনে হলো যে ধানমন্ডিতে আমি এরকম কিছু করি। তিনি জানান, উদ্যোগটি শুরু করার পর থেকে অনেকে তার পাশে দাঁড়িয়েছেন, বই দিয়ে সহযোগিতা করেছেন। বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরির ইচ্ছা থেকেই তার এমন উদ্যোগ। বই ও প্রকৃতি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বইয়ের পাতায় যেমন রয়েছে হাজারো জ্ঞান, তেমনি প্রকৃতির কোলে অগণিত শিক্ষা। ছোট ছোট এই বইয়ের খোপগুলো পাঠকদের এই দুইয়ের স্বাদ একসঙ্গে নেয়ার সুযোগ করে দিয়েছে। পথচারীরা এই উদ্যোগের যেমন প্রশংসা করছেন, তেমনি বলছেন এটি যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট। বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করার জন্য জরুরি সামরিক আইন ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি স্থানে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪৪,৫০০ জনে পৌঁছেছে। এমন অবস্থায় গাজাকে পৃথিবীর দোজখ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের তৈরি সোশ্যাল মিডিয়া ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগে হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি না পেলে ভয়াবহ পরিস্থিতি হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক বলেও মন্তব্য করেন ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝেই হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 11 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলে মর্টার হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। জানিয়ে দিব খেলার খবর। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দেওয়া 287 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 23 রান। কিংস্টনে 5 উইকেট 193 রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে বাংলাদেশ দল। স্কোর বোর্ডে 75 রান যোগ করতে বাকি 5 উইকেট হারায় তারা। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক থেকে 9 রান দূরে থাকতে সাজঘরে ফেরেন জাকের আলী, খেলেন 91 রানের ইনিংস। সাদা পোশাকে যা তার সর্বোচ্চ রান। এরপরই 268 রানে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। What a shot! A strip. প্রকাশিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসরের থিম সং, যার কয়েকটা লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় বিসিবিতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক গ্লোবাল টি20 গ্রাফিতি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 30 ডিসেম্বর পর্দা উঠবে দেশের ঘরোয়া ক্রিকেটের বাণিজ্যিক এই টুর্নামেন্টের। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের একাদশ আসরে নতুন আয়োজনে বিসিবি। জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নানা ঘটনার পাশাপাশি গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে আবু সাইদ মুগ্ধদের মতো শহীদদের গ্রাফিতি। আগামী 30 ডিসেম্বর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টি20 গ্লোবাল টুর্নামেন্ট। আসরের থিম সং প্রকাশ করা হয়েছে। স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার, আপনি তো অলিম্পিক সহকারে আরো অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন, তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন। তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি,
এবং স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন। বিপিএল এর উন্মাদনা ছড়িয়ে দিতে নানান চেষ্টায় আয়োজক বিসিবি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যুর উইকেট নিয়ে নানা সমালোচনা দেখা গেছে বিগত আসরগুলোতে। এবার তা কাটিয়ে ওঠার কথা জানালো বিপিএল গভর্নিং কাউন্সিল। আমরা যতই বাইরে থেকে ভাইব আনার চেষ্টা করি না কেন, বাইরে যত অ্যাক্টিভিটি করি না কেন, আলটিমেটলি বিপিএলের একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই যেখানে কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এখান থেকে কিছু বেনিফিট নিতে পারবো, আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে। সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু এটা একদিক দিয়ে ব্যর্থই। 7 দলের অংশগ্রহণে এবারের আসরে ম্যাচ হবে 46টি। 2025 সালের 7 ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল এর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আগরতলা ইস্যুতে ভারতের হাইকমিশনারকে তলব, বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাওয়ার প্রত্যয়। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় 3 পুলিশ বরখাস্ত, আটক 7। দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ। জাতীয় ঐক্যের জন্য সংলাপে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিন ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক। সেবা খাতের দুর্নীতিতে 1 নম্বরে পাসপোর্ট, বিচার বিভাগে ঘুষের পরিমাণ বেশি, টিআইবির তথ্য। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।